দর্শক, গণপরিবহনের সংকট নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মোহাম্মদপুর থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি হক নাজুম। নাজুম, সাধারণ মানুষ সরকারি গণপরিবহন ব্যবহার করতে চান না, কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই গণপরিবহন নিয়ে কাজ করতে গিয়ে আজকে যে টপিক রাখা হয়েছে বিআরটিসি বাস সার্ভিস, সেই জায়গা থেকে এই বাসের চিত্র ব্যবস্থাপনা দেখাতে আমরা কিন্তু একটি বাসে চড়েছি এবং সেখান থেকে এই পরিবেশটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যে আপনি যদি একটু দেখেন যে এখান থেকে সবচেয়ে বড় প্রথমে আমার চোখে যেটা ধরা পড়েছে যে সংকট যেটা বিআরটিসি বাসের, যে সেই জায়গা থেকে বাসের পরিবেশটা কিন্তু বেশ ভালোই। আমরা যেমন বেসরকারিভাবে পরিচালিত লোকাল বাস যেগুলো আছে, যেগুলো সার্ভিস, সেগুলোর সাথে তুলনা করলে এখানে ভালো একটা পরিবেশ আছে এবং বসার একটু স্বাচ্ছন্দ্যে বসা যায় এবং তার পাশাপাশি যে একটু বড় জায়গা আছে, সেই জায়গা থেকে দেখা যায় যে খুব একটু আরামেই যাত্রা করতে পারেন। তারপরও এটা তো আমি আমার মন্তব্য করলাম, তার পাশাপাশি সাধারণ যাত্রী যারা আছেন তাদের মন্তব্যকে সেটা একটু শুনবো। আপনার সাথে একটু কথা বলবো যে আপনি তো বিআরটিসি বাসে চলাচল করেন, সেই জায়গা থেকে আমাদের অন্যান্য যে বেসরকারিভাবে পরিচালিত লোকাল বাসগুলো আছে, তার সাথে এই বিআরটিসির সেবার মানটা কতটুকু আসলে যদি পার্থক্য করা যায়? সেবার মানটা ভালোই, খারাপ না আর কি। অন্যান্য বাস এর তুলনায় মোটামুটি ভালো। তবে মানে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম আর কি। বাসের সংখ্যা হয়তো বাড়লে হয়তো আরো ভালো হবে আর কি। জি জি জি। আচ্ছা, ভাড়া নিয়ে কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা হয়নি ভাড়া নিয়ে। আচ্ছা, নির্ধারিত ভাড়া? জি জি, নির্ধারিত ভাড়া। রাশেদ, আমরা শুনছিলাম একজন পুরুষ যাত্রী যিনি আছেন তার বক্তব্য। আমরা একটু চেষ্টা করি একজন নারী যাত্রী যিনি আছেন তার যদি একটু কথা শোনা যায়। যে যদিও বাসের ভিতরে পরিবেশটা তো আসলে বুঝতেই পারেন। যে আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা লোকাল বাসে চড়লে নিরাপত্তার একটা বিষয় থাকে, সেই জায়গা থেকে বিআরটিসি বাসে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, যে আপনারা নিরাপত্তা ঠিকমতো পান কিনা? অন্যান্য বাস থেকে আমার কাছে মনে হয় তুলনামূলক একটু বেটার। আচ্ছা আচ্ছা, তার মানে নিরাপত্তা নিয়ে কখনো কোনো সংকটে পড়তে হয়নি? না, এখন পর্যন্ত পড়তে হয়নি। আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম রাশেদ, আসলে যাত্রীরা কিন্তু আসলে খুব একটা অভিযোগ করতে পারছে না বিআরটিসি বাসের সার্ভিস নিয়ে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, সরকার যদি আরেকটু দৃষ্টিপাত দেয়, যে কারণ বাসগুলোর সংখ্যা আরেকটু বাড়াতে পারলে যাত্রীদের যে ভোগান্তি, নিত্যদিনের যে ভোগান্তি যে গণপরিবহন নিয়ে, সেটা কিন্তু অনেকটাই সেই সংকট অনেকটা সমাধান হতে পারে। রাশেদ। নাজুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের মোহাম্মদপুর থেকে নিয়ে যাচ্ছি উত্তরায়, সেখান থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী রামিম হাসান। রামিম, বিআরটিসির সেবা নিয়ে যাত্রীরা কি বলছেন, জানাবেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে, যে যাত্রী ভোগান্তি যেগুলো সেগুলো রয়েছে, আজকে আমাদের যেটি বিষয়বস্তু ফিটনেসবিহীন বাস। এবং আমরা লক্ষ্য করেছি সারাদিনই বিভিন্ন জায়গায় ঘুরে যে বিষয়টি আমরা দেখেছি, যেহেতু ট্রাফিক পক্ষ চলছে এবং এ কারণে যেই বাসগুলোর আসলে লাইসেন্সের সমস্যা বা অন্যান্য যে সমস্যা, ফিটনেসের সমস্যা, সেসব বাসের একটা বড় অংশই এখন রাস্তায় চলতে দেখা যাচ্ছে না। এবং আমরা লক্ষ্য করেছি যে কর্মদিবস হিসেবে যানজটও কিন্তু গত কয়েকদিনের তুলনায় কম। এ কারণে ফিটনেসবিহীন বাসের সংখ্যা এখন রাস্তায় কিছুটা কম। কিন্তু যেটি বাস্তবতা, সেটি হচ্ছে যখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে তৎপরতা কমে যায়, এই বাসগুলো আবারও নামে এবং আবারও কিন্তু তাদের তৎপরতা শুরু হয়। এবং সাধারণ যাত্রীরা যেটি বলছেন, এর ফলেই আসলে দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময়। এবং ফিটনেসবিহীন বাস নিয়ে যেসব ড্রাইভাররা চলাচল করেন, তাদের যেই যানবাহনটির প্রতিও আলাদা করে তাদের কোনো গুরুত্ব থাকে না, যেহেতু সেগুলো ফিটনেস নেই এবং অনেক পুরাতন এবং নানা রকম সমস্যা এগুলোর মধ্যে আগে থেকেই থাকে। যাত্রী সেবার ক্ষেত্রে যেমন একটা বড় সমস্যা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা প্রশ্নটা একটা বড় আকার ধারণ করছে এই কারণে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, তারা যে বিভিন্ন বাসগুলো বা যে গণপরিবহনগুলো যেগুলো কাগজপত্রের সমস্যা বা যেগুলো ফিটনেসের সমস্যা, সেগুলো তারা বিভিন্ন সময় জব্দ করেন, মামলা দেন। কিন্তু পরবর্তী যে কার্যক্রম, অর্থাৎ সেগুলো ফিটনেসের আওতায় আনার জন্য কাজ করতে হবে আসলে বিআরটিএকেই। অর্থাৎ আমরা যদি বলি, পরোক্ষভাবে তারা বিআরটিএকেই দায়ী করছেন এই ফিটনেসবিহীন বাসগুলো রাস্তায় চলতে পারার কারণে। এবং সার্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা বিশেষজ্ঞরা তারা যেটি বলছেন, যে শুধুমাত্র যে যাত্রী সেবা বাড়ানোর যে বিষয়টি সেটিই নয়, এই ফিটনেসবিহীন বাস এগুলো যেই গণপরিবহনের মান উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা। আমরা সারাদিনই এইসব বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি। এখন পর্যন্ত এখান থেকেই ছিল আমার কাছে। রামিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, উত্তরা থেকে আমরা চলে যাচ্ছি মিরপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তালুকদার বিপ্লব।
গণপরিবহনের ব্যবস্থাপনা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাশেদ, সড়কগুলোতে যে বিভিন্ন গণপরিবহন বলেন, ব্যক্তিগত গাড়ি বা বিআরটিসি যেটাই হোক, ভোগান্তি যেমন রয়েছে, নানা অনিয়ম যেমন রয়েছে। আসলে এই যে যেখান থেকে আসলে গাড়ির বৈধ কাগজপত্র হচ্ছে বা যেখান থেকে বৈধ লাইসেন্স হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু নানা রকমের কিন্তু ভোগান্তি রয়েছে। এবং পাশাপাশি কিন্তু এখানে যারা সেবা নিতে আসছেন তাদেরও কিন্তু আসলে এখানে সচেতনতার অভাব রয়েছে, সেই বিষয়টিও কিন্তু আমি বলবো। যদি আমি দুই একটা উদাহরণ দিতে চাচ্ছি, সেটি হলো যে এখানে কিন্তু যারা সেবা নিতে আসছেন তাদের কে কোন কত নম্বর রুম থেকে কি সেবাটি পাবেন এ ব্যাপারে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। আপনি দেখছেন কিছু সাইনবোর্ড দেখছেন, সাইনবোর্ডগুলোতে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা আসছে তারা কিন্তু অনেকে কিন্তু আসলে এটা ফলো করছে না বা আসলে এটা অনুসরণ করছে না, বিধায় কিন্তু তারা বিভিন্ন রকমের দালালের খপ্পরে পড়ছে, বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি, সেটি হলো যে আমরা দেখেছি যে এখানে অনেকে আসলে এই যে নির্ধারিত তার যেই সেবা সে কোথা থেকে নিচ্ছে বা নেবে এইটি না পাওয়ার কারণে তারা কিন্তু নানা রকমের হয়রানির শিকার হচ্ছে। অনেকে আবার এখানে বিভিন্ন রকমের জটিলতার কারণে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। আমি একজন সেবা গ্রহীতার অভিযোগ দিয়ে শেষ করতে চাচ্ছি। একটু আমাকে বলেন, আপনার অভিযোগটা ছোট করে বলেন আমাকে। আমার অভিযোগ হচ্ছে, আমি দীর্ঘ 15 বছর ধরে গাড়ি চালাই, কিন্তু এর আগে আমি লাইসেন্স করেছি। লাইসেন্স করার পরে আমার লাইসেন্সের ম্যাচ শেষ হয়ে গেছে। পরে আমি এখানে আবার 3 হুইলার ছিল, সেখান থেকে আমি হালকা করার জন্য করছি। আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা পাস করছি। পাস করার পর আমি ফাইলপত্র কাগজ জমা দিয়েছি, তখন আমার ফিঙ্গারে ডেট দিয়েছে আজকে। আমি আজকে ফিঙ্গার দিতে আসছি, আসার পরে তারা বলতেছে যে আপনার যে 3 হুইলার ছিল এটা আবার আপনারা আবার পরীক্ষা দিতে হবে। তো তখন আমি যখন জমা দিয়েছি ফাইলটা, তখন তারা বলতো যে এটা আপনার হয় না। ধন্যবাদ রাশেদ। শুনলেন যে একজন সেবা গ্রহীতা যিনি আসছিলেন ফিঙ্গার তার যে কাজটি ছিল করার জন্য, কিন্তু উনি বলছে যে এর আগেও কিন্তু তিনি এসেছিলেন, আসলে তখন কিন্তু তাকে আসলে বিস্তারিত বলা হয়নি। এখন তিনি আবার এসেছেন এবং তাকে এই ভোগান্তির মধ্যে তিনি পড়ছেন। তো আসলে এই ছিল আমার কাছে এই বিআরটি থেকে সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি পল্টনে। সেখানে রয়েছেন সহকর্মী সজল দাস। সজল, বিআরটিসির সেবা নিয়ে যাত্রীরা কি বলছেন? পরিবহনের ব্যবস্থা নিয়ে এখানে অনেক যাত্রী আছেন, তাদের মুখ থেকে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি। আপনি তো নিয়মিতই বাসে যাতায়াত করেন, ঢাকা শহরে বাসে যাতায়াত করতে কি ধরনের সমস্যাগুলো হয়? দর্শক, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, গণপরিবহনের বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন।